আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যায় প্রেজেন্টেশনটা? আচ্ছা, এখন ঠিক আছে? আর আপনাদের যাদের মানে আশেপাশে কোনো শব্দ হচ্ছে না এরকম দু একজন ইয়া ওপেন রাখবেন, তাহলে একটু কথা বলতে সুবিধা হয়। কারণ অনেক সময় আমি কথা বলতেছি আপনারা আছেন কি নাই, নেট সমস্যা কি বোঝা যায় না। এটা আমাদের কোর্স স্ট্রাকচার। এখানে আমাদের অ্যাকাউন্টিং ফর ফিনান্সিং কোর্সের টোটাল ইয়েগুলো এখানে আছে, ইউনিট অফ কম্পিটেন্সি বলে। টোটাল ইউনিট অফ কম্পিটেন্সি হচ্ছে অ্যাকাউন্টিং ফর ফিনান্সিং 8টা। তো আপনারা হয়তো যারা টিবেট সেক্টরের সাথে জড়িত না, তারা আবার ইউনিট অফ কম্পিটেন্সি কি এটা একটু ইয়ে থাকতে পারে। ধরেন আপনি আপনার টোটাল 8টা চ্যাপ্টার আছে এখানে। এই অ্যাকাউন্টিং ফর ফিনান্সিং কোর্সে টোটাল 8টা চ্যাপ্টার আমাদের। আর এই 8টা চ্যাপ্টারকে বা 8টা ইউনিট অফ কম্পিটেন্সিকে 3টা ভাগে ভাগ করা হয়েছে: জেনেরিক কম্পিটেন্সি, সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি, অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি। জেনেরিক কম্পিটেন্সিটা হচ্ছে ধরেন জেনারেল নলেজের মতো, যেটা সব ক্ষেত্রে প্রযোজ্য, সব ক্ষেত্রে প্রয়োজন হয়, স্পেসিফিক কোনো কোর্সের জন্য না। জেনারেলি সব কাজের ক্ষেত্রে যেটা লাগবে ওইটা হচ্ছে জেনেরিক কম্পিটেন্সি। এখানে দুইটা ইউনিট অফ কম্পিটেন্সি রাখা হয়েছে। একটা হচ্ছে ক্যারি আউট ওয়ার্কপ্লেস ইন্টারাকশন ইন ইংলিশ, ক্যারি আউট কমিউনিকেশন উইথ ক্লায়েন্ট, অর্থাৎ কর্মক্ষেত্রে ইংরেজির ব্যবহার এবং ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের বিষয়টা। তো আমরা জানি যে যে কোনো জব, যে কোনো কাজের ক্ষেত্রে ইংরেজির ব্যবহার তো থাকবেই। আর ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন, যার আন্ডারে কাজ করব, যার অধীনে কাজ করব, বা যার কাজ করব, ওই ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন কিভাবে করতে হয় ওই প্রসেসগুলো এখানে থাকে। এই দুইটা ইউনিট অফ কম্পিটেন্সি নিয়ে হচ্ছে জেনেরিক কম্পিটেন্সি। আর এটার আপনারা ডান পাশে দেখতেছেন নমিনাল আওয়ার, বা এখানে সময়ের একটা বিষয় আছে। এটা আমাদের টোটাল কোর্সটা হচ্ছে 360 ঘন্টার একটা কোর্স। অর্থাৎ যারা এই অ্যাকাউন্টিং ফর ফিনান্সিং কোর্সটা ট্রেনিং নিবে, তারা 360 ঘন্টা ট্রেনিং থাকবে এখানে। 360 ঘন্টায় তারা এই কোর্সটা সম্পন্ন করবে, পরবর্তীতে তারা অ্যাসেসমেন্টে বসবে বা তারা এটার জন্য উপযুক্ত হবে। তো আমাদের এখানে আমরা যারা আছি, আমরা সবাই এই কাজগুলা জানি এবং জেনেই এখানে অ্যাসেসমেন্টে বসবো। তার মানে আমাদের ডান পাশে সময়ের কোনো বিষয় নাই। সময় হচ্ছে যারা ট্রেনিং নেয় তাদের জন্য। অর্থাৎ আমরা এটার রেগুলার ট্রেনিংও আছে আমাদের এখানে। তো ওই রেগুলার ট্রেনিং এনএসডি এর আওতায় যদি এই কোর্সটা করতে চায় কেউ, তাহলে তাকে গভর্নমেন্টের আওতায়, গভর্নমেন্টের ইয়ে অনুযায়ী 360 ঘন্টা ট্রেনিং দিতে হবে এটার। আমরা এখানে যারা আছেন, এটা আবারও বলতেছি, আপনারা এই কাজগুলো জানেন, এই জন্য আমরা সময়ের বিষয় আমাদের এখানে কিছুই থাকবে না। জেনেরিক কম্পিটেন্সি এর অর্থাৎ এটা শেখার জন্য 30 ঘন্টা সময়, 15 ঘন্টা এবং 15 ঘন্টা। তারপর হচ্ছে সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি। সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সিটা হচ্ছে আমরা যেই সেক্টরে কাজ করব, ওই সেক্টরের নির্দিষ্ট কিছু কম্পিটেন্সি আমাদেরকে সম্পন্ন করতে হবে বা সম্পন্ন করা হবে আমাদের। সেক্টর বলতে আমরা যেমন আইসিটি সেক্টর, তারপরে আরএমজি সেক্টর, এগ্রো ফুড সেক্টর, এভাবে অনেক সেক্টর আছে আমাদের। তো এর মধ্যে আমরা যে অকুপেশনটা নিয়ে কথা বলতেছি, এই অকুপেশনটা কোন সেক্টরের আওতায় আপনাদের কেউ কি বলতে পারবেন? আমাদের এই অকুপেশনটা হচ্ছে আইসিটি সেক্টরের আওতায়। তাহলে আমাদের এই আইসিটি সেক্টরে কি কি জানতে হবে, বা এই কোর্সের মধ্যে কি কি থাকবে আমাদের। এর মধ্যে একটা হচ্ছে ইউজ ওয়ার্ড প্রসেসিং এন্ড প্রেজেন্টেশন সফটওয়্যার। আচ্ছা, এখন এখন কি বোঝা যাচ্ছে? এখন আচ্ছা, আচ্ছা, আমরা জেনেরিক কম্পিটেন্সিটা তো বুঝছি নাকি? অতটুকু তো বোঝা গেছে। জেনেরিক কম্পিটেন্সিটা হচ্ছে আমাদের জেনারেল যে কম্পিটেন্সি বা সক্ষমতা থাকবে সেটা। এই জেনেরিক কম্পিটেন্সিটা আমাদের যে কোনো সেক্টর, যে কোনো অকুপেশন, যেই কোনো ক্ষেত্রেই প্রয়োজন হয়। অর্থাৎ জেনারেল নলেজের মতো বিষয়টা। তো এখানে দুইটা ইউনিট অফ কম্পিটেন্সি আছে। একটা হচ্ছে ক্যারি আউট ওয়ার্কপ্লেস ইন্টারাকশন ইন ইংলিশ, আর আরেকটা হচ্ছে ক্যারি আউট কমিউনিকেশন উইথ ক্লায়েন্ট, কর্মক্ষেত্রে ইংরেজির ব্যবহার এবং ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের বিষয়গুলা। এই দুইটা ইউনিট অফ কম্পিটেন্সি হচ্ছে জেনেরিক কম্পিটেন্সি। অর্থাৎ সাধারণ নলেজের মতো এই দুইটা সব জায়গায় আমাদের প্রযোজ্য। আমরা নিজেরাও জানি যে যে কোনো কর্মক্ষেত্রে, কাজে, ফ্রিল্যান্সিং, যে কোনো ইয়েতেই আমাদের ইংরেজি জানতে হয় এবং ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন, যার আন্ডারে আমরা কাজ করব, যার সাথে কাজ করব তার সাথে কমিউনিকেশনের বিষয়গুলা আমাদের জানতে হয়। এই দুইটা ইউনিট অফ কম্পিটেন্সি হচ্ছে জেনেরিক কম্পিটেন্সি। তারপর হচ্ছে আমাদের সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি।
সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি হচ্ছে আমরা আমাদের এই অকুপেশনটা যেই সেক্টরের অধীনে বা যেই সেক্টরে ওই সেক্টরের নির্দিষ্ট কিছু কম্পিটেন্সি আমাদের জানতে হবে, থাকতে হবে। ওইটা হচ্ছে ইউজ ওয়ার্ড প্রসেসিং অ্যান্ড প্রেজেন্টেশন সফটওয়্যার, মাইক্রোসফট ওয়ার্ড, যেটা ওয়ার্ড এবং প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ওই দুইটা সফটওয়্যারের কাজ জানতে হবে। ইউজ ইন্টারনেট অ্যান্ড সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার। কমপ্লাই টু ইথিক্যাল স্ট্যান্ডার্ড ইন দ্য আইটি ওয়ার্কপ্লেস, অর্থাৎ আইসিটি সেক্টর, আইটি সেক্টরে নৈতিকতার বিষয় যেটা, ওইটা থাকবে। এই তিনটা ইউনিট অফ কম্পিটেন্সি হচ্ছে সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি, অর্থাৎ আমরা যেই সেক্টরে কাজ করতেছি এই সেক্টরের ক্ষেত্রে এই তিনটা ইউনিট অফ কম্পিটেন্সি আমাদেরকে জানতে হবে। আমরা আরো অনেক কম্পিটেন্সি থাকে সেক্টরের ক্ষেত্রে, আমাদের এই অকুপেশনটা হচ্ছে আইসিটি সেক্টরের অধীন, তাই আমাদের আইসিটি সেক্টরের নির্দিষ্ট এই তিনটা স্পেসিফিক যে কম্পিটেন্সি আছে এগুলা জানতে হবে আমাদের, এবং এগুলাই আমাদের অ্যাসেসমেন্টে থাকবে, এগুলা থেকে কোশ্চেন থাকবে। তারপরে লাস্ট হচ্ছে অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি, এটা হচ্ছে আমাদের মূল কম্পিটেন্সির যে বিষয়টা। আমাদের যে অকুপেশন অর্থাৎ অ্যাকাউন্টিং ফর ফিনান্সিং, অ্যাকাউন্টিং ফর ফিনান্সিং এর তিনটা স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি আছে এখানে। একটা হচ্ছে এক্সিকিউট এ প্রজেক্ট, ইউজ স্প্রেডশিট, পারফর্ম অ্যাকাউন্টিং ইউজিং অ্যাকাউন্টিং প্যাকেজ। প্রথমটা হচ্ছে এক্সিকিউট প্রজেক্ট, অর্থাৎ একটা প্রজেক্ট ডিজাইন করা থাকবে এখানে, একটা প্রজেক্ট কিভাবে ডিজাইন করতে হয় ওইটার বিষয় থাকবে, যেখানে প্রজেক্ট প্রপোজাল থাকতে পারে, ক্লায়েন্টকে কোনো প্রপোজাল কিভাবে সাবমিট করতে হয় এই বিষয়টা থাকবে এখানে। তারপরে হচ্ছে স্প্রেডশিট, এক্সেলের মোটামুটি অ্যাডভান্স লেভেলেরই কাছাকাছি কাজ থাকে আমাদের এক্সেলের। সর্বশেষ হচ্ছে অ্যাকাউন্টিং সফটওয়্যারের ব্যবহার। আমাদের এই তিনটা ইউনিট অফ কম্পিটেন্সি অর্থাৎ অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সির আওতায় যে তিনটা ইউনিট অফ কম্পিটেন্সি আছে, এই তিনটা ইউনিট অফ কম্পিটেন্সি থেকে আমাদেরকে প্র্যাকটিক্যাল কাজ করতে হবে, অর্থাৎ হাতে কলমে আমাদের এখান থেকে কাজ করতে হবে। আর এর উপরে যে দুইটা ইউনিট অফ কম্পিটেন্স, জেনেরিক কম্পিটেন্সি এবং সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সির মধ্যে যে পাঁচটা ইউনিট অফ কম্পিটেন্সি আছে 1 থেকে 5, এগুলো থেকে আমাদের রিটেন কোশ্চেন থাকতে পারে, ওরাল থাকতে পারে। তবে আমাদের যে লাস্টে 6, 7, 8 এখান থেকেও রিটেন কোশ্চেন, ওরাল কোশ্চেন থাকতে পারে। তবে 6, 7, 8 থেকে আমাদের সরাসরি কাজ করতে হবে, প্র্যাকটিক্যাল কাজ, এক্সেলের কাজ, প্রজেক্ট প্রপোজাল কিভাবে সাবমিট করে তৈরি করে, আর হচ্ছে অ্যাকাউন্টিং সফটওয়্যারের কাজ। আর ডান পাশে যে সময় দেখতেছেন, এটা আমি আরো একবার বলছি, হয়তো আপনারা সাউন্ডের কারণে শুনেন নাই, ওইটা হচ্ছে যারা ট্রেনিং নিবে, 300, যারা ট্রেনিং নিবে তাদের জন্য এই কোর্সটা সম্পন্ন করতে টোটাল 360 ঘন্টার কোর্স এটা। অর্থাৎ সময় ভাগ করে দেওয়া আছে, কোন ইউনিট লার্ন করতে আমাদের কি পরিমাণ সময় লাগবে, কোন ইউনিট ট্রেনিং দিতে কতটুকু সময় হবে, ওইটা ডান পাশে। তো ওইটা আমাদের কোনো বিষয় না, কারণ আমরা এই কাজগুলো অলরেডি জানি, সফটওয়্যার ব্যবহার জানি, এক্সেলের ব্যবহার জানি, প্রজেক্ট এক্সিকিউট কিভাবে করে সেটা জানি, ওয়ার্ড এক্সেলের কাজ, পাওয়ার পয়েন্টের কাজও জানি। আমাদের সময়ের বিষয় না, আমরা জাস্ট এগুলো একটু ওভারভিউ করে আমরা অ্যাসেসমেন্টে বসবো। এটা হচ্ছে আমাদের টোটাল কোর্স স্ট্রাকচার। এটা মোটামুটি আপনাদের বুঝে আসছে কিনা? জি, হ্যাঁ এরকম। জি, আর লাস্টেরটা হচ্ছে সফটওয়্যার। আর উপরে যেগুলো আমাদের মানে মূল বিষয়, এই তিনটা হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ করার জন্য আমরা এই তিনটা বিষয়। আর উপরের যেগুলো আছে এগুলাও, এগুলা থেকে আমাদের রিটেন কোশ্চেন থাকবে, ভাইভাতে কোশ্চেন থাকবে, মানে অর্থাৎ এই বিষয়গুলা এখানে যেই উপর 1 থেকে 5, এইগুলা আমাদের থেকে কম্পিটেন্সিটা যাচাই করবে লিখিত আকারে, অর্থাৎ প্রশ্ন লিখে মৌখিক জিজ্ঞেস করে এগুলার কম্পিটেন্সি আদায় করবে। আর নিচে যে 6 থেকে 8 পর্যন্ত এটার কম্পিটেন্সিটা আমাকে প্র্যাকটিক্যালি দেখাই দিতে হবে, এই হলো বিষয়। মানে সবগুলোই আমার জানতে হবে, সবগুলো আমার জানতে হবে, তবে টেস্টের প্রসেস আমার থেকে যে সে এটা বুঝে নিবে ওইটার প্রসেসটা ভিন্ন একটু। লাস্টের তিনটাতে হচ্ছে আমাকে প্র্যাকটিক্যাল কাজ করে দেখাইতে হবে, আর 1 থেকে 5 পর্যন্ত আমাকে মৌখিক জিজ্ঞেস করে সে বুঝে নিবে, বা রিটেন লিখিত আকারে বুঝে নিবে। তাহলে এরপর হচ্ছে আমাদের কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এই যে আমি এখানে যে কোর্স স্ট্রাকচারটা আপনাদের সাথে ডিসকাস করলাম, এটা হচ্ছে ধরেন সূচিপত্রের মতো এখানে মূল বিষয়টা।
আর এটা ডিটেলস কিন্তু আমাদের কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বা যেটা আপনাদের হয়তো গ্রুপে মনে হয় দেওয়া হয়েছে, ওইখানে এটা ডিটেলস ডেসক্রিপশন আকারে সব উল্লেখ আছে। ঠিক আছে? তো আমরা ওইটা ডিটেলস তো আর যাওয়া সম্ভব না, এখানে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা আছে, তবে আমি এটা দেখাচ্ছি না, ওইটা ডিটেলস অনেক সময় লাগবে। মূল বিষয়গুলা জি, জি। হুম। না, তাদের জন্য তো আমাদের মেসেজ না, তাদের জন্য আমাদের কোর্স আছে। তারা 360 ঘন্টার কোর্স করবে, আমাদের ট্রেনিং আছে এটার উপরে। না না, ট্রেনিং তো এনএসডি কোনো ট্রেনিং দেয় না। এনএসডি হচ্ছে জাস্ট কারিকুলাম তৈরি করে, অ্যাসেসমেন্ট করে বা পরীক্ষা নেয়, তারা প্রশ্ন তৈরি করে, পরীক্ষক তাদের, কিন্তু ট্রেনিং দিব আমরা, আমাদের মতো সেন্টার যারা আছে, স্বীকৃত এনএসডি এর স্বীকৃত সার্টিফাইড সেন্টার আছে বাংলাদেশে, তারা ট্রেনিং দিবে, অ্যাসেসমেন্ট আয়োজন করবে। আর অ্যাসেসমেন্টের প্রশ্ন কি হবে, অ্যাসেসর কে আসবে, এগুলা সব গভর্নমেন্ট নির্ধারণ করবে। এই যে আমরা আপনাদেরকে নিয়ে আরপিএল এ বসবেন আপনারা, আপনাদেরকেও আমরা এই 2-3 দিনের ওরিয়েন্টেশন দিয়ে আমরা আপনাদের অ্যাসেসমেন্ট আয়োজন করব। আপনাদের পরীক্ষা নিবে গভর্নমেন্ট, বা অ্যাসেসমেন্টটা গভর্নমেন্ট নিবে। অ্যাসেসমেন্টের যে টুলস, প্রশ্ন, সেটাও গভর্নমেন্ট নিয়ে আসবে। যারা পরীক্ষা নিবে আপনাদের পরীক্ষক বা অ্যাসেসর বলে, ওইটাও গভর্নমেন্ট থেকে আসবে। আপনাদের মনিটরিং কর্মকর্তা তারাও গভর্নমেন্ট থেকে আসবে ওই দিন। আচ্ছা, এবার আমরা অ্যাসেসমেন্ট প্রসেসটা আন্ডার বলতে কি বোঝাচ্ছেন, এটা আমাকে একটু ক্লিয়ার করেন। না, এনএসডিএ কোনো ট্রেনিং এর, আমি একটু বলি বুঝছি, এনএসডিএ কোনো ট্রেনিং এর কোনো কস্ট এনএসডিএ দেয় না, কখনো না। এনএসডি হচ্ছে সার্টিফিকেশন অথরিটি। আর এখন হয়তো আপনি বলবেন যে আমরা যে আরপিএল বা অ্যাসেসমেন্ট দিব, এটা তো বলছেন ফ্রি, গভর্নমেন্ট দিচ্ছে। এটা গভর্নমেন্ট দিচ্ছে, তবে এটা এনএসডিএ না, এটা হচ্ছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে আসতেছে অ্যাসেট প্রজেক্টে। ওটা হচ্ছে ভিন্ন আরেকটা সংস্থা, ভিন্ন আরেকটা অধিদপ্তর, মন্ত্রণালয়। আর সার্টিফিকেশনের অথরিটি একমাত্র ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি, যেটা ওইটা। এখানে দুইটা পক্ষ, একটা হচ্ছে সার্টিফিকেশন অথরিটি, আর একটা হচ্ছে ফান্ডিং অথরিটি। ফান্ডিং অথরিটিটা হচ্ছে টিএমইডি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, তার আন্ডারে অ্যাসেট প্রজেক্ট, ওয়ার্ল্ড ব্যাংক বা আরো আদার্স এটা আছে। ওইটা হচ্ছে ফান্ডিং অথরিটি, তারা ফান্ড দেয় শুধু আরপিএল করার জন্য। অর্থাৎ যারা আগে থেকে কাজ জানে তাদেরকে শুধু সার্টিফিকেটের আওতায় আনা, এটা হচ্ছে ওরা করে। আর আপনি যেটা বলতেছেন 360 ঘন্টা ট্রেনিং, ওইটা কিছু কোর্স আছে গভর্নমেন্ট থেকে, অর্থাৎ ওই কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে কিছু কোর্স অফার করা আছে। ওইগুলো আইটি ক্ষেত্রে না, আইটির ক্ষেত্রে আছে দুই একটা, গ্রাফিক ডিজাইন, তারপরে আইটি সাপোর্ট, এরকম দুই একটা কোর্স আছে। আর বাকিগুলো হচ্ছে কনস্ট্রাকশন, ওয়েল্ডিং, আরএমজি সেক্টরের কোর্সগুলো গভর্নমেন্ট থেকে ফ্রিতে আছে, ন্যাশনাল এনএসডি এর আওতায়। তবে এই কোর্স এনএসডি এর আওতায় কোর্স ফ্রি নাই, মানে গভর্নমেন্ট থেকে অ্যাসেট প্রজেক্ট থেকে এটার ফুল কোর্সটা নাই, ট্রেনিংটা নাই। শুধু যারা আগে থেকে কাজ জানে তাদেরকে সার্টিফিকেশনের আওতায় আনার জন্য এটা আছে। আপনি কি বুঝছেন? আচ্ছা, এইটা সহ আমরা এই অ্যাকাউন্টিং এর আরো কয়েকটা কোর্স আছে আমাদের, ওইগুলা সবই আমরা আমাদের এখানে ট্রেনিং দেই। তবে সার্টিফিকেশনের জন্য লাস্টে আমরা অ্যাসেসমেন্ট আয়োজন করি, যেটা এনএসডি এর আওতায় হয়, গভর্নমেন্ট পরীক্ষা নেয়, ওইটা আলাদা আমরা করি। ওইটার জন্য আমাদেরকে গভর্নমেন্টকে আমাদের টাকা দিতে হয়, অর্থাৎ পরীক্ষার ফি, অ্যাসেসর ফি, এনএসডিএ থেকে যে লোকজন আসবে সব খরচ মানে আমরা প্রতিষ্ঠান থেকে দেই। আচ্ছা, আমাদের এরপরে হচ্ছে অ্যাসেসমেন্ট প্রসেস। আমাদের টোটাল 3টা ইভেন্টে অ্যাসেসমেন্ট হবে, রিটেন এক্সাম থাকবে, ডেমনস্ট্রেশন থাকবে, আর হচ্ছে ওরাল। রিটেন এক্সামের মধ্যে আমাদের 20 থেকে 25টা কোশ্চেন থাকবে, সময় থাকবে 1 ঘন্টা। আর যে 20 থেকে 25টা কোশ্চেন আমরা যে উপরে কোর্স স্ট্রাকচারটা দেখলাম, এখান থেকে 1 থেকে 5-এর ভিতরে ম্যাক্সিমাম থাকে, আর এখান থেকেও কিছু প্রশ্ন আসে। 1 থেকে 5 পর্যন্ত এগুলা টেস্ট হবে রিটেন কোশ্চেন দিয়ে, আর এগুলা থেকেও দুই একটা প্রশ্ন থাকে আমাদের। এটা হচ্ছে রিটেন। আর ডেমনস্ট্রেশনে আমাদের টোটাল 3 থেকে 4টা ইভেন্ট বা 4টা জব থাকে আমাদের। দেখি ইভেন্ট বলে না, এটাকে জব বলে। জব মানে 3 থেকে 4টা কাজ থাকে।
যেমন প্রজেক্টের প্রপোজাল তৈরি করা একটা কাজ থাকতে পারে, সফটওয়্যারের মধ্যে দুইটা কাজ বা একের অধিক কাজ অথবা কখনো একটা কাজ থাকে। আর কি কাজ থাকে না থাকে এগুলো আমরা আরেকটু সামনে দেখবো। এক্সেল থেকে অনেক সময় দুইটা কাজও থাকে অথবা একটা কাজও থাকে, তাহলে মিনিমাম তিনটা কাজ, তার উপরে চারটা কাজও থাকে, পাঁচটাও থাকে, অর্থাৎ ছোট ছোট ভাগে ভাগ করে দেয় কাজগুলোকে। আচ্ছা, এক্সেলে যে কাজগুলো থাকে আমরা এবার একটু এগুলো দেখি। আচ্ছা, আমাদের মানে একটা স্লাইড মিস হয়ে গেছে। আচ্ছা, এক্সেলে আমাদের ছোট, জি, এগুলা নোটও করতে হবে না, শিটও লাগবে না আপনাদের। আমরা যখন প্র্যাকটিক্যাল কাজ করব এগুলো চলে আসবে। আর এমনিতে প্রয়োজন আমি স্লাইড দিয়ে দিব। এটা হচ্ছে এক্সেলে আমাদের যেই কাজগুলা জানা থাকতে হবে, এটা কিন্তু এখন যে স্লাইডটা দেখাচ্ছি এটা কিন্তু আমাদের কাজ না, আমাদেরকে এই কাজ করতে বলবে না, তবে অন্য কাজের সুবিধার্থে আমাদের এই ফর্মুলা এই ফাংশনগুলোর ইউজ জানতে হবে। গুগল শিট, এক্সেল দুইভাবে আমাদের কাজ থাকে। গুগল শিট আমরা জানি যে অনলাইনে যেটা হয় গুগল শিটের কাজ, আর একটা হচ্ছে অফলাইনে আমরা যে কাজ করি এক্সেল। এই দুইটা শিটে কাজ থাকে, গুগল শিটে কম কাজ থাকে, আমাদের এক্সেলেই মূলত কাজ হয়। গুগল শিটটা অনেক সময় বলে যে অ্যাসেসরকে গুগল শিটটার অ্যাক্সেস দাও, একটা গুগল শিট তৈরি করো, মানে এটা আসলে জানা আর কি যে আপনি গুগল শিটের কাজ জানেন কিনা। তারপর হচ্ছে ফর্মুলা এবং ফাংশনের মধ্যে আমাদের সাম, লেফট, রাইট, সাম ইফ, ম্যাক্সিমাম, মিনিমাম, এভারেজ, এভারেজ এ, ক্রিয়েট চার্ট, এগুলা থাকে। তারপর হচ্ছে ক্রিয়েট পিভট টেবিলের কাজ থাকে আমাদের। ম্যাক্সিমাম অ্যাসেসমেন্টেই আমাদের পিভট টেবিলের কাজ থাকে, ভিলুকআপ ফাংশনের কাজ থাকে। এই মানে রেড কালারের যেগুলো, এগুলো ছাড়া আমরা কাজ করতেই পারবো না, এগুলো মাস্ট আমাদের জানতে হবে। এরপরে আছে আমাদের কিছু হেল্পিং টুল, যেটা কিছু টুলসের ব্যবহার করলে আমাদের কাজটা আরো মানে সহজ হয়ে আসে। কারণ এক্সেলে বিভিন্ন ফাংশনের ইউজ করে কিন্তু কাজ অনেক ছোট করে আনা যায়। তো এই কাজ আমাদের ছোট করার জন্য বা সহজ করার জন্য আমাদের এই টুলস গুলো ইউজ করতে হবে। ডেটা ভ্যালিডেশন, রিমুভ ডুপ্লিকেট ডেটা, ডেটা শর্টিং, ফিল্টারিং, ডেটা কনসলিডেশন। তো এক্সেলে মোটামুটি এই ফর্মুলা ফাংশনগুলো আমাদেরকে জানতেই হবে, নাহলে আমরা মূল কাজ করতে পারবো না। আপনাদের মধ্যে সবাই তো আশা করি এই কাজগুলো জানেন এক্সেলে। এগুলো কিন্তু জানতে হবে, কারণটা হচ্ছে ধরেন আমি এখন যদি আপনাকে সাম ইফ এর ফাংশন বুঝাইতে যাই, লেফট, রাইট, এভারেজ, মিনিমাম, এগুলা তাহলে হিউজ সময় লাগবে। হ্যাঁ, এখন আপনারা যদি কারো একটু ইয়েও থাকে, আপনারা ইউটিউবে এগুলার 1 মিনিট 2 মিনিটের অনেক ভিডিও আছে, আপনারা চাইলে একটু ওইখান থেকে দেখে নিতে পারেন। কারণ এগুলা ধরে ধরে যদি আমরা দেখতে যাই তাহলে আমাদের অনেক টাইম লাগবে। আমরা এমনিতেই আহ, আমরা মূল কাজের মধ্যে কিন্তু এগুলো ইউজ করব, এগুলো ব্যবহার করব এবং দেখাবো। কিন্তু যদি আলাদাভাবে এগুলো শিখাইতে হয় তাহলে তো সময় অনেক দরকার আমাদের। আচ্ছা, ঠিক আছে, আমি প্রয়োজনে এই স্লাইডটা আপনাদের গ্রুপে দিয়ে দিব, এই ছোট ছোট বিষয়গুলো আপনারা একটু যার যেটা ইয়ে আছে দেখে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং কি কাজ করব, মূলত কি কাজ আসে আমাদের অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে। আমাদের রেকর্ড ট্রানজাকশন, আমাদের কিছু ট্রানজাকশন থাকে, এগুলাকে রেকর্ড করতে হয়। জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, এগুলো থাকে। এরপর হচ্ছে প্রফিট লস অ্যাকাউন্ট করতে হয়, ব্যালেন্স শিট করতে হয়। ইনভেন্টরি ম্যানেজমেন্ট থেকে আমাদের কিছু কাজ থাকে অনেক সময়। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থাকে, ব্যাংক স্টেটমেন্ট ক্যাটাগরাইজ করতে হয়, এবং আপডেট ট্রায়াল ব্যালেন্স, বা যেটাকে আমরা আগে বলতাম মনে হয় অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স, এরকমও কিছু কাজ থাকে। ব্যাংক স্টেটমেন্টকে আপলোড, এখানে তো আপলোড হয় না, ব্যাংক স্টেটমেন্টকে এক্সেলের মধ্যে রেখে ক্যাটাগরাইজ করে দেন ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স করতে হয়। আগে ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকে, ওইটার সাথে সমন্বয় করে সমন্বিত ট্রায়াল ব্যালেন্স যেটা বলে ওইটা করতে হয়। আর এই কাজগুলো করার জন্য আমাদেরকে যে ফর্মুলা এবং ফাংশনের মাধ্যমে করতে হবে ওইটা হচ্ছে পিভট টেবিলের মাধ্যমে, ভিলুকআপ, সাম ইফ ফাংশন, এগুলা মাস্ট থাকেই। এই ফাংশনগুলা ব্যবহার করার জন্য সরাসরি বলা থাকবে যে এই ফাংশন ব্যবহার করে এটা করতে হবে, প্রফিট লস অ্যাকাউন্টটা ভিলুকআপ দিয়ে করতে হবে, অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্সটা পিভট টেবিল থেকে আনতে হবে, এইভাবে তারা স্পেসিফিক উল্লেখ করে দেয়। তো এগুলো মোটা দাগে থাকে। আর এর আগের স্লাইডে যা দেখাইছি আমি, এখানের মধ্যে যে ছোট ছোট রাইট, লেফট, এভারেজ, এগুলো আপনার প্রয়োজন হলে আপনি ইউজ করবেন, বিভিন্ন সময় প্রয়োজন হয়, কারণ কাজ সহজ করার জন্য। কারণ এক্সেলে হিউজ ডেটা যদি থাকে, এটাকে এভারেজ করতে হয়, কখনো কখনো লেফটের সূত্র দিয়ে কিছু কাজ করতে হয়।
আর মোটা দাগে যেটা বলা থাকে প্রশ্নে ওইটা হচ্ছে পিভট টেবিল, ভিলুকআপ, সামি ফাংশন। এগুলো একবার ক্লিয়ার স্পষ্টভাবে বলবে যে এই সামি ফাংশন দিয়ে ট্রায়াল ব্যালেন্স করতে হবে, ভিলুকআপ দিয়ে প্রফিট লস অ্যাকাউন্ট করতে হবে, এগুলো করতেই হবে। আমরা এগুলো এক্সেলের মধ্যে দেখবো যখন কাজে আসবে আমাদের। জি বলেন। জি বলেন। হুম, হুম। এটা পেইড ভার্সনে অনেক কনভার্টার থাকে, এমনি ফ্রিতে অনেক ঝামেলা করে। আপনি অনলাইনে তো পাবেন, এটা অনেকগুলো ইয়ে আছে। এটা পিডিএফ টু। জি জি। আচ্ছা, এখন আমাদের হচ্ছে সফটওয়্যারের যে কাজগুলো থাকে। সফটওয়্যারের ক্ষেত্রে আমাদের কোম্পানি সেটআপ, চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করা, প্রোডাক্ট এন্ড সার্ভিস অ্যাড করা, ইম্পোর্ট প্রসেস, কিভাবে আমরা ডেটা ইম্পোর্ট করব, যে কোনো একটা মানে নির্দিষ্ট করে দিতে পারে যে এই ডেটাটা কিভাবে ইম্পোর্ট করা, অথবা বলল যে আপনার ইনভয়েস ইম্পোর্ট, ব্যাংক স্টেটমেন্ট ইম্পোর্ট করার প্রসেসটা কি। অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট তো ইম্পোর্ট বা আপলোড আমরা করতে জানি, এখন এটার প্রসেসটা যদি জানতে চাই তাহলে কোথা থেকে কোথায় যাইতে হয় এটা জাস্ট স্টেপ বাই স্টেপ লিখে দিতে হবে। এরকম কোনো প্রসেসও অনেক সময় জানতে চায়। এরপর হচ্ছে রেকর্ড ট্রানজাকশনের ক্ষেত্রে আমাদের আপলোড স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট আপলোড করা, ক্যাটাগরাইজ করা, ক্যাটাগরাইজ করে এগুলাকে প্রফিট লস অ্যাকাউন্ট, যে ডান পাশে রিপোর্ট, বিভিন্ন রিপোর্ট চাইতে পারে, প্রফিট লস অথবা ব্যালেন্স শিট। আবার অনেক সময় বাল্ক ইনভয়েস কিভাবে আপলোড করে বা রেকর্ড করে, বিল রেকর্ড করা, এগুলা থাকে। আমাদের সফটওয়্যারের ক্ষেত্রে আরো অনেক কাজ আছে, কিন্তু অ্যাকাউন্টিং বা ফ্রিল্যান্সিং লেভেল 4 এর ক্ষেত্রে এতটুকুই সীমাবদ্ধ। এর বাহিরে আর আমাদের যেই সিএস বা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অথবা সিলেবাস বলি, এর মধ্যে এর বাহিরের কাজগুলো নাই। যেমন আমাদের পেরোলের কাজ থাকতে পারে, ওইগুলো আবার এখানে নাই। মাল্টি কারেন্সির কাজ থাকে, ওই বিষয়গুলো আমাদের লেভেল 4 এ নাই, লেভেল 5 এ এবং 6 আছে। অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং লেভেলটা স্টার্ট হচ্ছে 4 থেকে। লেভেল 4, লেভেল 5, লেভেল 6 পর্যন্ত আছে এটা এখন পর্যন্ত। তো অ্যাডভান্স লেভেলের আরো কাজ আছে যেগুলো লেভেল 5 এ আমরা পাবো যদি কখনো এটা আমরা করি, ওইখানে হয়তো ওইগুলো দেখা পাবো। আর লেভেল 4 এ এই পর্যন্তই কথা বোঝা যাচ্ছে না? সবাই কি বুঝতেছেন না? অন্যরা কি বুঝেন? আচ্ছা ঠিক আছে। তো আমাদের এই লেভেল 4 এর টোটাল স্ট্রাকচারটা হচ্ছে এর মধ্যে সীমাবদ্ধ। অ্যাকাউন্টিং এর কাজ সফটওয়্যারে আমরা এই যে ব্যাংক স্টেটমেন্ট আপলোড, ক্যাটাগরাইজ করা, এরপরে রিপোর্ট রান করা, রিকনসাইল করা, এটা আমরা যে কোনো একটা সফটওয়্যার ইউজ করতে পারবো। টোটাল আমাদের এই অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং কোর্সের ক্ষেত্রে 4টা সফটওয়্যারের ইউজের কথা বলা আছে: কুইকবুক, জেরো, রেডবুক এবং হচ্ছে টালি সফটওয়্যার। তো টালিটা আমাদের কাজের ক্ষেত্রে অনেক ইয়ে করে, কারণ হচ্ছে টালি তো অনলাইন বেজ না। যেহেতু এটা অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কাজে লাগবে, তাহলে টালি দিয়ে তো ফ্রিল্যান্সিং করা মানে আমার জানা মতো মনে সম্ভব না। আহ, আমি আসলে ওইভাবে জানি না হয়তো। টালি দিয়ে হয়তো ফ্রিল্যান্সিং ইউকে এর একজনের কাজ আপনি এখান থেকে কিভাবে টালি সফটওয়্যারে করবেন। তবে এটা যখন এই সিএসটা ডেভেলপ হয় বা এই সিলেবাসটা তৈরি হয়, তখনই এই টালিটা অ্যাড ছিল। হয়তো এটা সামনে রিভাইজ করে টালি ইয়ে করে দিবে, ক্যান্সেল করে দিবে, বাদ দিয়ে দিবে ওইটা। তো এখন পর্যন্ত আছে 3টা সফটওয়্যার: কুইকবুক, জেরো, আর একটা হচ্ছে রেডবুক। এই 3টা যে কোনোটাতে আপনি কাজ করতে পারবেন। তো
তো যেহেতু কুইক বুক এবং জেরোটা বেশি পপুলার এবং বেশি ইউজ হয়, আমরা এই দুইটা সফটওয়্যারের মধ্যে যে কোনো সফটওয়্যারে আপনি কাজ করলে হবে। আপনারা দুইটা শিখতে হবে এরকম না, বা দুইটা জানতে হবে এই পরীক্ষার জন্য দুইটা জানতে হবে এটা না, যে কোনো একটা জানলেই হবে, কুইক বুক অথবা জেরো, একটাতে করলেই হবে আপনাদের। তো আশা করি আপনাদের সবার তো কুইক বুক অথবা জেরো অ্যাকাউন্ট আছে না? কারো কি নাই? তো সবার আছে না? আচ্ছা, না থাকলে, যদি না থাকে, তবে আমার যতটুকু জানা আপনারা এলসিবিএস এর সাথে যখন কথা হয়েছে আপনাদের, তখন সবাইকে বলা হয়েছে যে আপনি কুইক বুক বা জেরোতে কাজ জানেন কিনা। এর বাইরে হয়তো দুই একজনকে আপনাদের সাথে আছেন আপনারা যারা টালি সফটওয়্যারে কাজ জানেন, কিন্তু এই দুইটা সফটওয়্যার কারোই নাই। তো টালি সফটওয়্যার জানলেও এই টালি, কুইক বুক, জেরো এগুলো মোটামুটি কাছাকাছি, মানে বেসিক কাজগুলো মোটামুটি কাছাকাছি থাকে, এই জন্য টালির দুই একজন হয়তো থাকতে পারেন আপনারা। তবে আপনারা অবশ্যই এই জেরোতে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, কারণ জেরোতে অ্যাকাউন্ট খোলাটা সহজ, কুইক বুকে খোলাটা একটু জটিল, ঝামেলা করে। আর কুইক বুকটা এখনই অ্যাকাউন্ট খুলে আমাদের এই কাজগুলো আপনি আয়ত্ত করাটা একটু কঠিন হয়ে যাবে। আমি কি আবার অফ করে ঢুকবো নাকি? আচ্ছা, আমরা কতটুকু পর্যন্ত আসছি? আমরা এটা ডিসকাস আমাদের শেষ, যে সফটওয়্যার আমাদের কি কাজ থাকবে। তাহলে এইটুকু পর্যন্ত, এটাই হচ্ছে আমাদের টোটাল সিলেবাস। কাজগুলো আমরা দেখবো ধাপে ধাপে। এখানে এখান পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা কারো কিছু জানার আছে? আমরা কি সামনে যাব? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার এই ওয়ার্ড ফাইলটা কি দেখা যায়? আচ্ছা, আমাদের এখানে নিচে কিছু ট্রানজাকশন আছে, ট্রানজাকশন শিট, ট্রানজাকশন গুলো দেখা যায় না? আমরা এটা থেকে প্রফিট লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট, এই ট্রানজাকশনটা দিয়ে আমরা প্রফিট লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট করব। আর এটার ক্ষেত্রে আমরা অবশ্যই প্রফিট লস অ্যাকাউন্টটা, ব্যালেন্স শিট, এই দুইটা করব, সাথে আমরা ট্রায়াল ব্যালেন্স করব। ট্রায়াল ব্যালেন্সটা আমাদেরকে অবশ্যই সামি ফাংশন দিয়ে করতে হবে। প্রফিট লস অ্যাকাউন্টটা আমরা করব ভিলুকআপ ফাংশন দিয়ে। আচ্ছা, বাকি যা কিছু আছে আরো আমরা ধাপে ধাপে দেখবো। প্রথম আমরা শুধু একটা প্রফিট লস অ্যাকাউন্ট পর্যন্ত যাব। আমাদের যদি ট্রানজাকশন এগুলো হয়, আচ্ছা, আমি এখান থেকে ট্রানজাকশনটা একটু কপি করে নিই। এগুলো হচ্ছে আমাদের ট্রানজাকশন। এখন আমরা অ্যাকাউন্টিং যে সিস্টেম, আমার কথা কি বোঝা যায়? আচ্ছা, কি সমস্যা, তুমি এটা কি দিতেছো? আমি কপি রাখবো, কপি দিচ্ছি, আবার কপি নেই। কিন্তু কপি নেই, এটা হলো শুধু ম্যাথ। তাহলে ডাবল হয়ে গেল না? আর এটা হলো ম্যাথ, এটা ম্যাথ। এটা দিয়ে কপি দিয়ে, হ্যাঁ, না এটা কপি দিলে হবে না। হ্যাঁ, রাখতে হবে, আমি খাবো না এটা। তুমি খাবো না। আচ্ছা, দাও দাও দাও। আচ্ছা, আমাদের তো এই মধ্যখান দিয়ে মনে হয় 20-25 মিনিট রেকর্ড হয় না। আমরা তাহলে একটু ওভারভিউ করবো এটা শেষ করে আরেকবার।
যদিও আপনারা যারা অ্যাক্টিভ আছেন তাদের জন্য আশা করি সমস্যা হবে না। আচ্ছা, VLOOKUP ফাংশন, VLOOKUPটা হচ্ছে মানে অনেক ডেটা থেকে আমার নির্দিষ্ট কোনো ডেটা খুঁজে বের করে আনবে বেশি। এটা হচ্ছে VLOOKUP ফাংশনের কাজ। আমরা যেমন এখন সেলসটাকে খুঁজবো, VLOOKUP ফাংশনটা আমরা ইউজ করবো কোথায়? ট্রায়াল ব্যালেন্স থেকে খুঁজে আনার জন্য। প্রফিট লস অ্যাকাউন্টের মধ্যে ইউজ করবো, ট্রায়াল ব্যালেন্স থেকে আমার ডেটা খুঁজে দিবে সে। কারণ প্রফিট লস অ্যাকাউন্টের ডেটাগুলো কোথা থেকে আসে? ট্রায়াল ব্যালেন্স থেকেই তো। আমরা প্রফিট লসেরটাই বলতেছি, ওই ব্যালেন্স শিটে গেলে ওটা বলবো। মানে এই দুইটা কাজই হয় ট্রায়াল ব্যালেন্স থেকে। তাহলে আমরা VLOOKUP ফাংশন ইউজ করতেছি। ভিলুক এটাও ইয়ের মতোই, আমাদের এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। প্রথমে হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হচ্ছে আমার এইটা, মানে যার এগেনস্টে আমি ডেটা খুঁজবো, আমি সেলসের ডাটাটা খুঁজবো, এটা হলো আমার লুকআপ ভ্যালু। তারপর হচ্ছে কমা টেবিল অ্যারে, কোথায় খুঁজবো, কোন টেবিলে, এটা হচ্ছে আমার এই টেবিল। এরপর অবশ্যই ওইটার মতো আমাদের লক করে দিতে হবে, কমা। এরপর হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে মানে হচ্ছে আমাদের যেই ডাটাটা আমি খুঁজতেছি, যার এগেনস্টে ডেটা খুঁজবো, এটা কোথায় আছে, কোন কলামে আছে। আমি সেলসের ডেটা খুঁজতেছি, সেলসের ডেটা বা অ্যামাউন্ট খুঁজতেছি, এই অ্যামাউন্টটা আমার কোথায় আছে, কোন কলামে আছে। অর্থাৎ আমার কলাম বলতে সিলেক্টেড, একটু আগে আমি টেবিল অ্যারে সিলেক্ট করছি, এটা ছিল আমার টেবিল অ্যারে, এটার কত নাম্বার কলামে আছে। আমার কিন্তু হোল এক্সেল শিটের কলাম না, এটা হচ্ছে শুধুমাত্র আমি যতটুকু সিলেক্ট করছি তার ভিতরে কত নাম্বার কলামে আছে। কত নাম্বারে আছে এটা? 2 নাম্বারে আছে, কমা জিরো। জিরোটা হচ্ছে মানে অ্যাকুরেট ম্যাচ করার জন্য আমরা জিরো দিচ্ছি, এটা ফলস ছিল। যে আমাদের ডাটা দিয়ে দিছে, এখন এটাকে জাস্ট আমরা নিচের দিকে টানিয়ে দিই। অ্যাকুরেট ম্যাচ করার জন্য আমরা টু দিচ্ছি এখানে, মানে অ্যাকুরেট ক্যাশ, একটা ক্যাশ খুঁজে বের করবে। অনেক সময় এটা দিয়ে আপনার ক্যাশের কাছাকাছি হইলেও চলে আসে, কিন্তু আমাদের অ্যাকুরেট ভ্যালু নিয়ে আসবে সে। 2 নাম্বার, 2 নাম্বার অ্যামাউন্ট, অ্যামাউন্ট। আচ্ছা, নিট ইনকামটা আমরা আলাদা আলাদা করার না করলেও হবে, এখানে জাস্ট সামেশন করে দিই, তাহলে আমাদের নিট ইনকাম বের হয়ে যাবে। যদি প্লাস ফিগার বের হয় তাহলে লস, মাইনাস ফিগার বের হলে প্রফিট, ঠিক না? আর এখানে আমাদের নিট অ্যামাউন্ট, আর এটাতে আমাদের ইকুয়াল টু হচ্ছে আমার নিট অ্যামাউন্ট, এটা নিয়ে আসলাম নিট প্রফিটটা। এরপরে এখানেও আমরা সেম ভাবে ফর্মুলা ইউজ করে দিই। VLOOKUP, লুকআপ ভ্যালু হচ্ছে ক্যাশ, কমা টেবিল অ্যারে, তারপর কমা কলাম ইন্ডেক্স নাম্বার 2, কমা 0। আচ্ছা, আমাদের এখানে কিছু উল্টাপাল্টা হয়ে গেছে। ড্রয়িং ঠিক আছে, কিন্তু আমার অ্যাকাউন্টস পেবল প্লাস থেকে কেন আসলো? অ্যাকাউন্টস পেবলটা কোথায়? অ্যাকাউন্টস পেবল এইটা কোথেকে আসলো? অ্যাকাউন্টস পেবল, অ্যাকাউন্টস পেবল, অ্যাকাউন্টস পেবল, অ্যাকাউন্টস পেবল 5,000, এটা জিরো করে দিচ্ছি। অ্যাকাউন্টস পেবল, না এটা হচ্ছে প্রথমে পারচেস করছে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হচ্ছে, আবার পেমেন্ট করে দিছে, এটা এই জন্য আবার ক্যাশের সাথে আসছে, ঠিক আছে। কিন্তু এখানে এসে এই 2,000 কিসের? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, তার মানে এখানে অ্যাকাউন্টস পেয়েবলকে পেমেন্ট করা হয়েছে। কিন্তু এর এগেনিস্টে উপরে কোথায় অ্যাকাউন্টস পেয়েবল আছে? কারণ এই যে এটা তৈরি হলো, এটা তো অবশ্যই অ্যাকাউন্টস পেয়েবল বাড়ার কথা ছিল উপরে। আচ্ছা, এরকম ট্রানজাকশন তো উপরে নাই, অ্যাকাউন্টস পেয়েবল তৈরি হয়েছে পরে পেমেন্ট করছে, এরকম দেখতেছিলাম না।
আচ্ছা, এটা যদি না হয়, ধরেন অ্যাকাউন্টস পেয়েবল কে আগে টাকা পেমেন্ট করে রাখছে, এই জন্য প্লাস দিকে সমস্যা নেই, আমাদের তো সিস্টেম এটাই আসতেছে। আচ্ছা, এখন আমরা দেখি অ্যাসেট এবং লাইবিলিটি কি অবস্থা। তিন হাজার আটশো পঞ্চাশ এটা কি আমাদের ও আচ্ছা, ঠিক আছে, আমাদের মিলে গেছে। আচ্ছা, আমরা একটু ওভারভিউ করি শুরু থেকে, কারণ আমাদের যেহেতু রেকর্ডটা একটু প্রবলেম হয়েছে। আমাদের এগুলো হচ্ছে আমাদের ট্রানজাকশন, ট্রানজাকশন থেকে আমরা প্রথমে জার্নাল করছি। প্রথমে আমাদের মানে আমাদেরকে মূল কাজ হচ্ছে অ্যাকাউন্টিং যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট যেগুলা, এটার ব্যালেন্স শিট পর্যন্ত আমরা যাব। ব্যালেন্স শিট পর্যন্ত যাওয়ার জন্য প্রথম জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স এবং প্রফিট লস ব্যালেন্স শিট। আর এগুলো করার ক্ষেত্রে আমাদের কিছু ফর্মুলা ইউজ করতে হবে। এমনিতে আমরা ম্যানুয়ালি করব না, শুধু জার্নালটা আমরা ম্যানুয়াল করব ট্রানজাকশন থেকে দেখে। আমরা প্রথমে জার্নাল করে নিলাম। জার্নাল করে যেটা করব, এটা হচ্ছে প্রথমে একটা সামেশন করব, যাতে আমাদের জার্নালের অ্যামাউন্টগুলো ঠিক আছে কিনা এটা চেক করার জন্য। সামেশন করলে আমাদের অবশ্যই ডেবিট ক্রেডিট জিরো আসে, এই জন্য এটা সামেশনটা জিরো আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা জার্নাল ডেবিট ক্রেডিট না করে সিঙ্গেল কলামে কাজ করব। সিঙ্গেল কলামে করার ক্ষেত্রে আমরা ডেবিটকে প্লাস ফিগার এবং ক্রেডিটকে মাইনাস ফিগার দিব। এটা দিয়ে আমরা জার্নাল করব। আর জার্নালের অ্যাকাউন্টগুলো লেখার পর আমরা এটাকে ডুপ্লিকেট ভ্যালুটা একটু চেক করে নিব, যে আমাদের আহ, একই রকম নাম ঠিকভাবে লেখা হয়েছে কিনা। যেমন ক্যাশ, ক্যাশের ক্যাশ 5 বার 7 বার থাকবে, এটার ক্যাশের স্পেলিংটা ঠিক আছে কিনা। অথবা এই একটা ক্যাশ আমি এভাবে লিখলাম, আর একটা ক্যাশের মধ্যে আমি স্পেস দিয়ে দিলাম, তাহলে আমাদের পরবর্তীতে এটার কাজ করবে না। এই যে এখন এটা দেখাচ্ছে, এটা মানে আরেকটার সাথে ম্যাচ করতেছে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, এবং এটা খেয়াল রেখে ওইভাবে আমরা টাইপ করব। প্রয়োজনে আমরা যে নামটা 2 বার 3 বার আসবে ওইটাকে কপি করে পেস্ট করে দিব জার্নালের মধ্যেই। যেমন অ্যাকাউন্টস পেয়েবল এখানে আসতে নিচে আসতেছে, আমি কপি পেস্ট করবো, তাহলে আমার ভুলের সম্ভাবনা কম থাকে। মানে একই রকম নাম থাকে। ধরেন আপনি অ্যাকাউন্টস পেয়েবল এখানে ভুলে এরকম ভাবে লিখছেন, মানে এটাকেই যদি আপনি নিচে পেস্ট করেন, তাহলে আর আপনার অ্যাকাউন্টসে কোনো ঝামেলা হবে না। কিন্তু এখানে সঠিক, নিচে ভুল, তাহলে সমস্যা হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের জার্নাল করা শেষ। জার্নাল পরে আমরা লেজার করব। লেজার করার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমরা জার্নাল থেকে এই নামগুলোকে কপি করে এখানে বসাবো। বসানোর পরে এটা থেকে রিমুভ ডুপ্লিকেট করব, অর্থাৎ একই নাম 2 বার 3 বার থাকলে ওইগুলো রিমুভ হয়ে যাবে। আমাদের একক নাম থাকবে, তখন অ্যাকাউন্ট টাইটেলগুলো সিঙ্গেল হয়ে যাবে। আর এটাকে এরপরে আমরা ডেটা ভ্যালিডেশন করে দিব। যে ভ্যালিডেশন কিভাবে করব, রিমুভ ডুপ্লিকেট করার পরে আমরা ডেটাতে যাব, গিয়ে এখানে এই যে ডেটা ভ্যালিডেশন লিস্ট, আবার এখানে আমরা সোর্সটাকে আবার দেখাই দিব এই ডেটা। ওকে, তাহলে আমাদের এটা এই যে ভ্যালিডেশন হয়ে গেল। এরপর এখান থেকে লেজার লিস্ট থেকে আমরা ট্রায়াল ব্যালেন্সে ডেটাগুলো নিয়ে আসবো, কপি পেস্ট করবো। আর ট্রায়াল ব্যালেন্সে আমরা অ্যামাউন্টগুলো আনবো জার্নাল থেকে। অ্যামাউন্ট আমরা কিভাবে আনবো, এখানে আমরা ফর্মুলা ইউজ করবো সামি ফাংশন। সামি ফাংশন ব্যবহারের জন্য আমাদেরকে কোশ্চেনের মধ্যে বলে দিবে যে ট্রায়াল ব্যালেন্সে সামি ফাংশন ইউজ করে কাজ করতে হবে। তাহলে আমরা সামি ফাংশন ইউজ করে ট্রায়াল ব্যালেন্সটা করবো। সামি ফাংশন কিভাবে ইউজ করব, ইকুয়াল টু সামি, প্রথম হচ্ছে আমাদের রেঞ্জ। রেঞ্জ হচ্ছে আমাদের এই যে জার্নাল পুরোটা হচ্ছে আমাদের রেঞ্জ। এটাকে লক করে ফেলবো F4 দিয়ে, কমা ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হচ্ছে ক্যাশ, কমা সাম রেঞ্জ। কোথায় আমার এই যে আমি সামি ফাংশনটা ইউজ করতেছি ক্যাশের অ্যামাউন্ট খোঁজার জন্য, কোথায় খুঁজবে, এটা হচ্ছে আমাদের রেঞ্জ, অ্যামাউন্টের রেঞ্জ। এটাকে সিলেক্ট করব।
এটাকে আমরা F4 দিয়ে লক করব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিয়ে এটাকে আমরা নিচ পর্যন্ত নিয়ে যাব। এটা হচ্ছে আমার ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সটাও আমরা এখানে সাম করে দেখব এটা জিরো আসছে কিনা। জিরো আসলে আমাদের ঠিক আছে, আর যদি জিরো না আসে তাহলে আমাদের চেক করতে হবে যে কোথায় ভুল আছে, কোথাও কি ডুপ্লিকেট নাম একাধিকবার আসছে কিনা, এগুলো আমাদেরকে চেক করতে হবে। তারপর হচ্ছে আমরা ট্রায়াল ব্যালেন্স থেকে প্রফিট লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট করব। ট্রায়াল ব্যালেন্স থেকে প্রফিট লস অ্যাকাউন্ট করার জন্য আমরা এখান থেকে ডেটা নিব। ডেটা নেওয়ার ক্ষেত্রে এখান থেকে কিছু ডেটা আমার প্রফিট লস, কিছু ডেটা আমার ব্যালেন্স শিটে যাবে। আর যেটাই আমি নিব ওইটাকে কালার করে দিব, তাহলে আমি খুঁজতে সুবিধা হবে পরবর্তীতে কোনটা নেওয়া হয়েছে কোনটা নেওয়া হয়নি। আর ডেবিট ক্রেডিট তো আমাদের এখানে নাই, আমরা রেভিনিউ পাবো মাইনাস ফিগারে, এক্সপেন্স পাবো প্লাস ফিগারে। তো ওইটা হিসাব করে, এটা আশা করি সবাই বুঝতেছেন, ওইভাবে এখানে নিয়ে নেব। পরবর্তীতে হচ্ছে আমাদের অ্যামাউন্টটা আমরা এখানে VLOOKUP ফাংশন ইউজ করবো। VLOOKUPটা আমি আরেকবার দেখাই, ইকুয়াল টু VLOOKUP ব্র্যাকেট VLOOKUP। প্রথম হচ্ছে লুকআপ ভ্যালু হচ্ছে আমার এটা, কমা টেবিল অ্যারে। কোথায় আমার এই টেবিলটা, কোন টেবিল থেকে আমরা ডেটা নিচ্ছি? ট্রায়াল ব্যালেন্স থেকে। আমাদের জার্নালের কাজ কিন্তু শেষ, ট্রায়াল ব্যালেন্স হয়ে গেলে জার্নাল থেকে ট্রায়াল ব্যালেন্সে চলে আসছে, তাহলে আমার জার্নালে আর যাওয়ার দরকার নেই। আর আমরা জানি যে প্রফিট লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিটটা ট্রায়াল ব্যালেন্স দেখেই করা হয়। এটাকে আমরা F4 দিয়ে লক করব, কমা কলাম ইন্ডেক্স নাম্বার, কোন কলামে আমার অ্যামাউন্ট আছে বা আমি যেটা টার্গেটেড ভ্যালু খুঁজতেছি এটা কোথায় আছে, সিলেক্টকৃত ডেটার কোথায় আছে। আমি সিলেক্ট যেটুকু করছি এর মধ্যে 2 নাম্বার কলামের মধ্যে আছে, তাহলে 2, 0, এন্টার। এটাকে আমরা একবারে নিচ পর্যন্ত নিয়ে আসবো, এগুলো তো আমার ডেটা নাই। এরপরে হচ্ছে এটাকে, পুরো ডেটাটাকে আমরা যদি সাম করে ফেলি তাহলে আমাদের নেট প্রফিট বা নেট লস বের হবে। নেট প্রফিটটা হবে মাইনাস ফিগারে, যেহেতু আমাদের ইনকামগুলো মাইনাস ফিগারে আছে। আর যদি প্লাস ফিগার থাকতো তাহলে এটা নেট লস আসতো। এটাকে আমরা নিয়ে যাবো ব্যালেন্স শিটে, লাইবিলিটি পাশে, যেটা এখানে নিয়ে আসছি। আর অ্যাসেট এবং লাইবিলিটি গুলো আমরা সেম ট্রায়াল ব্যালেন্স থেকে নিয়ে আসবো। এক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় এখানে আছে, যেমন সেলস রিটার্ন। সেলস রিটার্নটা আমরা নর্মালি জানি যে সেলস মাইনাস সেলস রিটার্ন এভাবে দিতে হয়। আমরা যেহেতু ফর্মুলা ইউজ করতেছি এজন্য সেলস রিটার্নটা আমরা এখানে না দিয়ে আমরা এই সেলস রিটার্ন এখানেও বসে দেওয়া যায়। এই যে সেলস রিটার্নটা প্লাস ফিগার এখানে যোগ হয়ে গেছে, অথবা আপনি চাইলে এখানেও দিতে পারেন। এখানে দিলেও একই কাজ করবে সে। যদি আমরা সেলস রিটার্নটা এখানে দিতাম, মানে এখানে এই যে সেলস এর পরে দিয়ে নিচে এখানে সেলস রিটার্ন, এটা ফর্মুলার ইয়েতে এটা এখানে চলে আসতো। যদি সেলস রিটার্ন অ্যামাউন্ট নিয়ে আসছে, নিট প্রফিট কিন্তু সেমই আসবে। এই যে আমার নিট প্রফিট আগের মতোই আসছে। এখানেও দিতে পারেন অথবা এখানেও দিতে পারেন। রেভিনিউ পাশে দিলে মাইনাস করে দেওয়াটাই ভালো। কিন্তু আমরা যেহেতু মাইনাস প্লাস করবো না ভিতরে, আমরা ডাইরেক্ট অ্যামাউন্ট বসাই দিব। এর জন্য এখানেও দিতে পারেন, আপনাদের ইচ্ছে এখানেও দিতে হবে। এরপর হচ্ছে আমাদের অ্যাসেট। অ্যাসেটের ক্ষেত্রেও আমাদের নরমালি আমরা যখন করি অ্যাসেটের অনেক কিছু লেস করতে হয়। যেমন ওনার সিকিউরিটি থেকে ড্রয়িং লেস করে, নেট ইনকাম প্লাস করে। এটা আলাদাভাবে প্লাস মাইনাস করার দরকার নাই, এখানে বসাই দিব আর অ্যামাউন্ট এখানে চলে আসবে। এটাও অটো হয়ে যাবে এখানে। আচ্ছা, মানে আপনারা কি সবাই পারবেন এরকম যদি আসে? না, এই জার্নাল আমি শেয়ার করব না, আমি আপনাদেরকে কাজ দিব। ওই কাজ আপনারা কালকে করে আমাকে অবশ্যই মেইল করবেন। আর আমি যে মেইলে কাজ আপনাদেরকে পাঠাবো, ওই ওই মেইলে রিপ্লাই দিবেন না, ইন্ডিভিজুয়াল মেইল দিবেন, কারণ রিপ্লাই দিলে একটার ভিতরে 10-15টা হয়ে যায়, আমি ওখানে চেক করতে পারি না। আপনারা একটু আলাদা আলাদা মেইল দিয়ে নেন। হ্যাঁ, আমি মেইল করবো, আপনাদের সবাই মেইল অ্যাড্রেস আছে তো। আর কেউ যদি মেইল না পান, মেইলেতে ভুলের কারণে আপনারাই গ্রুপে লিখেন যে অন্য একজন যাতে আপনাকে ফরওয়ার্ড করে দেয়। জি। হুম। হ্যাঁ, ব্যালেন্স শিটটা হচ্ছে আমাদের দুইটা পার্ট থাকে, অ্যাসেট এবং লাইবিলিটি। লাইবিলিটি অ্যান্ড ওনার সিকিউরিটি। নর্মালি আমরা নর্মাল একেবারে সিম্পল ক্লাস 9-10-এ যে ইকুয়েশন শিখছি,
যে ব্যালেন্স শিটটা কিভাবে হয়, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনারশিপ, এইটুকুই আমরা লিখবো। আমরা এখানে অ্যাসেটকে আলাদা আলাদা ভাগ করবো না, কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, ইনটেনজিবল অ্যাসেট, এগুলো দরকার নেই আমাদের। দুইটা ভাগে ভাগ করে আমরা অ্যাসেট পার্টের যতগুলো আছে ট্রায়াল ব্যালেন্সে ওইখান থেকে কপি করে নিয়ে আসবো, এখানে বসাবো অ্যাসেট, আর লাইবিলিটি অংশে লাইবিলিটি গুলো। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেক সময় অ্যাসেটের যে লাইবিলিটিতে অনেক কিছু ওনার সিকিউরিটি থেকে নিট ইনকাম মাইনাস প্লাস করা হয়, তারপরে ড্রয়িংটা মাইনাস করি, এইগুলো এখানে করার দরকার নেই, এগুলো ডাইরেক্ট বসাই দিই। ডাইরেক্ট বসাইলেও আমাদের ক্যালকুলেশন কিন্তু ভিতরে ওইটাই হয়। এই যে দেখেন এখানে ওনার সিকিউরিটি আছে 50,000, এর থেকে আমার ড্রয়িংটা বাদ দেওয়ার কথা 1500। তো ড্রয়িং আমি নিচে দিয়ে লেস না করে প্লাস ফিগারে যদি ড্রয়িংটা বসে যায়, তাহলে তো এটা মাইনাসে হবে। এটাকে যদি সবটাকে প্লাস করি তাহলে কি হবে, এই 1500 টাকা এটা থেকে মাইনাস হবে না। তারপরে নিট ইনকামটা মাইনাস ফিগারে আছে, তার মানে এই যে ওনার সিকিউরিটির সাথে এটা অ্যাড হয়ে যাবে, ক্যালকুলেশনে অটোমেটিক অ্যাড হয়ে যায়। এটা আর আলাদা স্টেপ বাই স্টেপ করার দরকার নেই, এক কলামে বসাই দিবে। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে এখান পর্যন্ত? রেকর্ডিং এর আশায় পূর্ণ পূর্ণ আশায় থাকেন না, আগামী নেক্সট ক্লাস থেকে রেকর্ডিং অবশ্যই দিব। রেকর্ডিং দেখে মানে আপনি ক্লাসে মনোযোগ থাকলে যতটুকু শিখতে পারবেন, রেকর্ডিং থেকে একটু কম হয়, কিন্তু রেকর্ডিং অনেক সময় অনেকের অ্যাটেন্ড করতে লেট হয় বা ইন্টারনেটের সমস্যা, ওটার জন্য রেকর্ডিং দেখবেন। কিন্তু চেষ্টা করবেন এখানের কাজ এখানেই যাতে শেষ হয়ে যায়। অবশ্যই রেকর্ডিংটা দিব, আমি বলি নাই যে দিব না, কিন্তু আমি বলতেছি আপনারা ক্লাসে থাকলে মানে এখানের কাজটা এখানে শেষ হয়ে যায়, আপনি প্র্যাকটিস করার জন্য সময় পাবেন। যেমন আমি আজকে যে হোমওয়ার্ক গুলো আপনাদেরকে দিব, এগুলো তো আপনার প্র্যাকটিস করতে সময় লাগবে। হ্যাঁ, এটা বলছি যে এটার কারণে আপনারা দেখবেন, সমস্যা নেই, আছে এটা রেকর্ডিং। আচ্ছা, এখন আরেকটা কাজ আমি শুধু আপনাদেরকে মৌখিকভাবে বলবো, আপনারা এটা প্র্যাকটিস করে ওইটার কাজ সহ জমা দিবেন। এখানে আমাদের কি করেন, না এটা এখান থেকে কপি পেস্ট করে দিচ্ছি। এটা তো আমার ফর্মুলা দরকার নেই, এটা আমি এখান থেকে এটা বসাই দিচ্ছি এখানে, আর এই অ্যামাউন্টে এটা এখানে এটা একটু অবশ্যই ইকুয়ালিটি দিয়ে বসাবেন। তাহলে দেখা গেল ধরেন আপনি কোনো কারণে এখানে কোনো কিছু চেঞ্জ হয়েছে, তো এটা যদি কপি পেস্ট করেন অনেক সময় এটার কথা মনেও থাকবে না। তাহলে আপনি যদি এটা ইকুয়াল টু দিয়ে এটাকে বসান, তাহলে এটা আপনি যদি কোনো কারণে এদিকে চেঞ্জ হয় বা উপরে চেঞ্জ হয়, নিট ইনকাম পরিবর্তন হয়, এটা অটোমেটিক এখানে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, আর এগুলোর কিন্তু আরেকটা একটু বলি, এখানে যে প্লাস মাইনাস আছে এগুলো নিয়ে কিন্তু দুশ্চিন্তা করার কিছুই নাই, এগুলা কোনো সমস্যা না। জি বলেন। আর যদি কেউ চান যে না আমার এটা যেরকম এটাও যাতে সেম দেখা যেতে হয়, তাহলে আপনি এখানে ডাবল ক্লিক করে সামের আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে দেন, তাহলে এটা -1 দ্বারা গুণ হয়ে যাবে, অর্থাৎ এটা একই রকম দেখা যাবে প্লাস ফিগারে। এগুলো একটু ছোটখাটো ইস্যু, এগুলো ধরেন তো আর বলার দরকার হয় না, আপনারা নিজে বুঝে করবেন। অনেকেই আবার একেবারে বেসিকে যারা আছেন ওনারা একটু টেনশন করে, এটা তো মাইনাস ফিগারের ব্যালেন্স শিটে একটা মাইনাস আর একটা প্লাস কিভাবে হয়, অথবা এই যে নিট ইনকামটা মাইনাস ফিগার, তাহলে এটা হইলো কিনা। এগুলো একটু বেসিক বিষয়, এগুলো নিজেরা একটু বুঝে নেবেন। আপনি যদি মনে করেন না আমি নিট ইনকামটা মাইনাস ফিগার না এটা প্লাস ফিগারে দেখাইতে চাই, তাহলে এটার সামনে এই যে সামের সামনে একটা যদি মাইনাস চিহ্ন দেন তাহলে এটা প্লাস হয়ে যাবে। এটা আবার যদি প্লাস করেন তাহলে কিন্তু এগুলো সব প্লাস করে বসাইতে হবে, যেটা প্লাস হওয়ার। ঠিক আছে, এগুলো সিম্পল ইস্যু, এগুলো একটু নিজেরা ইয়ে করি। আচ্ছা, এখানে আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা সামনে যাই। আচ্ছা, এখন আরেকটা হচ্ছে এই ট্রানজাকশন থেকে আমাদেরকে যদি ইয়ে বের করতে বলে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা আমরা জানি কয় ভাবে হয়, কয় ধরনের হয়, সম্ভবত 3 ধরনের। অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে হয়, ক্যাপিটাল থেকে হয়, ক্যাপিটাল অ্যাক্টিভিটিস, আরেকটা কিসের থেকে হয়, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। তো আমাদের ক্ষেত্রে এই লেভেলে আমাদের নর্মালি আসে অপারেটিং অ্যাক্টিভিটিস এর আন্ডারে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করতে হয়। তো আপনারা এটা থেকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করে আসবেন, মানে এটা না তো আমি আপনাদের যে ডাটা দিব ওই ডাটা থেকে করবেন,
শুধু এটার ক্ষেত্রে আমি একটু সিম্পল বলি, যারা একটু মানে আছেন, ম্যাক্সিমামে আছেন আপনারা ভালোই পারেন। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার জন্য আপনারা দুইটা বিষয় ভালোভাবে খেয়াল রাখবেন। একটা হচ্ছে নগদে মানে ক্যাশ আছে কিনা। দুই নাম্বার হচ্ছে এটা অপারেটিং কিনা। অপারেটিং মানে তো নর্মালি এক্সপেন্স যেগুলো এগুলা মানে এক বছরের ভিতরে যেটা নির্দিষ্ট সাইকেলের ভিতরে নিঃশেষ হয়ে যায় যেটা, ওইটা ইনকাম অথবা এক্সপেন্স। এরকম দুইটা শর্ত, একটা হচ্ছে নগদে আছে কিনা, আরেকটা হচ্ছে আরেকটা কি অপারেটিং কিনা। তো আমরা এখান থেকে দুই দুই একটা একটু টেস্ট করি, মানে দুইটা শর্ত টেস্ট করে বসাই দিব। প্রথম হচ্ছে ধরেন এটা দেখা যাচ্ছে রিসিভ এ 600 ইউটিলিটিস বিল ডিউ ইন 13 days। এটা প্রথম টেস্ট করি নগদে কিনা, এটা কিন্তু নগদে না, এটা হচ্ছে রিসিভ এ 600 ইউটিলিটিস বিল, একটা বিল পাওয়া গেছে 600 টাকা, আর যেটার মেয়াদ মানে ডিউ হচ্ছে 30 দিনের জন্য, 30 দিন মেয়াদের। তাহলে এটা তো কোনো নগদের বিষয় না, কিন্তু এটা কিন্তু অপারেটিং অ্যাক্টিভিটিস। এই যে ইউটিলিটিস বিল বা ইউটিলিটি এক্সপেন্স এটা অপারেটিং, কিন্তু এটা আমার দ্বিতীয় শর্তটার কারণে আসবে না, মানে ক্যাশের শর্ত নাই এই জন্য আসবে না। এটা একটু টেস্ট করি। পেইড 3000 ইন ওএস টু এমপ্লয়ি। পেইড, পেইড শব্দ আছে তার মানে কি পরিশোধ করছে নগদে। আর দ্বিতীয়টা হচ্ছে ওএস, দ্বিতীয় শর্ত হচ্ছে অপারেটিং কিনা, এটা ওএস, তাহলে এটা অপারেটিং। দুইটা শর্ত মিলছে, এটা আসবে। কিভাবে আসবে একটু পরে দুই লাইন আমি লিখে দিব। এরপর হচ্ছে সোল্ড গুড উড এত অন ক্রেডিট, তাহলে এটা অপারেটিং অ্যাক্টিভিটিস কিন্তু বাকিতে অন ক্রেডিট, তাহলে এটা আসবে আসবে না। এরপরে হচ্ছে বড়োয়েড 10,000 ফ্রম দ্য ব্যাংক, তাহলে এটাতে ক্যাশ আছে, মানে ব্যাংক বা ক্যাশ তো একই কথা। ক্যাশ আছে কিন্তু এটা অপারেটিং না, এটা হচ্ছে লাইবিলিটি মানে দীর্ঘমেয়াদী ঋণ, তাহলে এটা কি আসবে আসবে না। এরপরে এখানে দেখেন রিসিভ ডিপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট রেকর্ডেড, সরি রেকর্ডেড ডিপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট 400। অফিস ইকুইপমেন্ট ডিপ্রিসিয়েশন এটা আসবে, এটা ক্যাশের কারণে আসবে না, মানে নন ক্যাশ এটা, কিন্তু এটা অপারেটিং অ্যাক্টিভিটিসে পড়ে, তবে ক্যাশ না থাকাতে আসবে না। এইভাবে আপনারা হিসাব করে লিখবেন। আর এটা করার জন্য তো কঠিন কিছু না। ক্যাশ ফ্লো, ক্যাশ ইন, ক্যাশ আউট। ক্যাশ ইনের মধ্যে আপনার যেগুলো যেগুলো থাকবে ওইগুলো আপনি লিখে দিবেন। ধরেন এই তিনটে ছিল ক্যাশ ইনের মধ্যে, সাপোজ এটা আমি বসাই দিলাম। ক্যাশ ইনে তিনটে, এগুলো ক্যাশ ইন। আবার আপনার ধরেন কয়টা হচ্ছে ক্যাশ আউট, এগুলোর অ্যামাউন্ট লিখবেন, এখানে প্লাস করবেন, এগুলোর অ্যামাউন্ট লিখে প্লাস করে লাস্টে নিট ক্যাশ ফ্লো ওটা দেখাই দিবেন। যদি নিট ক্যাশ ফ্লো ইন বেশি হয় তাহলে নিট ক্যাশ ফ্লো লিখে দিলে হবে, প্লাস মাইনাস দিয়ে দিবেন, তাহলে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আর কারো শুধু হ্যাঁ ক্যাশ ইন বলতে, ক্যাশ ইন তো আপনার অ্যাসেট পারচেস করলেও আপনার ক্যাশ আউট হয়, ওইটা আবার আসবে না। আমার অপারেটিং দুইটা শর্ত, একটা হচ্ছে ক্যাশের শর্ত আর একটা হচ্ছে অপারেটিং এর শর্ত। অপারেটিং অ্যাক্টিভিটিস কিনা, এটা যদি অপারেটিং অ্যাক্টিভিটিস হয় আর ক্যাশে হয় তাহলে এটা আসবে। যেমন এটা ওনার্স ইনভেস্ট 15,000 ইন দ্য বিজনেস ইন ক্যাশ, ক্যাশ আছে কিন্তু এটা অপারেটিং না, এই জন্য এটা আসবে না। দুইটা শর্ত যাতে থাকে। ঠিক আছে। আচ্ছা, একটা অপারেটিং আর একটা হচ্ছে ক্যাশ। আচ্ছা, সোহাগ কি আছেন? হ্যাঁ, আচ্ছা আপনাদের
ক্লাসের বিষয়ে আর কারো কিছু বলার আছে বা জানার আছে কিনা, তাহলে আমি একটু ইয়ে করবো, সোহাগ হয়তো আপনাদের। জি। হুম। না না, এটা এক 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 শিটে করতে পারবেন, সমস্যা নেই। আমি যেভাবে এক শিটে করে গেছি এভাবে করলেও পারেন, আলাদা আলাদা শিটেও করতে পারেন, এটা কোনো হচ্ছে না, সমস্যা নেই। তবে এক শিটে করলে ভালো হয় কি, আপনার ওই যে ফর্মুলা গুলা ব্যবহার ইউজ করতে সুবিধা, দেখে দেখে ইয়ে দেওয়া যায়। এই শিট থেকে ওই শিটে গেলে অনেক সময় আপনার ওই কমাতে একটু পার্থক্য হলে তখন আর এটা আসে না। জি। আর কারো? আচ্ছা, ঠিক আছে।